যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখিতে উনি ভয় পায় কেন? যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, আপনি বলছেন সৎ, কেমন সৎ? আপনার 2 নম্বর ট্রাইব্যুনাল আদালতের একজন বিচারক, আমি বলবো যে উনি দোষরের থেকে সুবিধাভোগী, সেটা আপনারাই প্রমাণ করেছেন। ওনার নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে, তার মানে কি উনি ক্রিমিনাল একজন, উনি বিচারক থাকতে পারেন না। কিন্তু আপনাদের ট্রাইব্যুনাল 2 এর বিচারক মঞ্জুরুল বাসির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? বিভিন্ন জায়গায় সরকারের দোষরকে বসায় রেখে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন সংস্কার, এবং সত্যি কথা বলতে সবাই ভয় পায়। আমরা আসলে ভয় পাই না, কারণ আমরা শহীদের পিতা, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। ভয় পাই কারা? মুনাফিকরা ভয় পায়। যেমন পবিত্র কোরআনে বলা আছে যে ইহুদিদের প্রতি এইরকম আহ্বান আছে, তোমরা যদি তোমাদের এইটাকে সত্য মনে করো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। 1400 বছর আগে সেই আয়াত এখনো বহাল আছে, কোন ইহুদি আজ পর্যন্ত মৃত্যু কামনা করে নাই। তার মানে মুনাফিকরা মৃত্যু কামনা করতে ভয় পায়। আমরা মৃত্যু কামনা করতে ভয় পাই না, আমরা শহীদ হতে ভয় পাই না। আইন ল মিনিস্ট্রিতে এখনো যে পিএস হিসাবে আছে মাননীয় লর্ড ভেদার সাহেবের, উনি খায়রুল হকের পিএস ছিল। কেন? তাকে ছাড়া কি আপনি একজন পিএস ঠিক করতে পারেন নাই? তাকে এখনো কেন বহাল রাখা হয়েছে? প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোষর ঢুকাই রেখে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। এই কথাগুলো কেউ বলতে গেলে আমরা বলতে পারি না। আমাদের নাকি বিদেশ থেকে কারা বার্তা দেয়, বলতে বাধ্য হচ্ছি। একটা কেসে সবাইকে খালাস করে দিয়েছেন, বলে দিই বাবুর সাহেবকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, কিন্তু ওই কেসেই যারা আলেম ওলামা ছিল তাদেরকে এখন আটকায় রাখছেন। কোন আইনের বলে? বিডিআরের একটা কেসে তাদেরকে খালাস করে দেওয়া হয়েছে, তাদের শাস্তি হয়েছে, কিন্তু তাদেরকে আবার অস্ত্র আইন দেখায় আবার তাদেরকে আটকানো হয়েছে, আর 16 বছর তারা এখনো তার জেলে আছে। কোন আইনের বলে? এখনো যদি আমরা এই আইনই দেখতে হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা 1 বছর চলে গেল, যদি আইন ওই ব্রিটিশ আইনই মানতে হয়, যদি স্বৈরাচারের সেই সংবিধানই মানতে হয়, তাহলে আমাদের সন্তানরা তো সব সংবিধান মেনে আন্দোলন করে নাই। আর আপনাদেরকে কে বাধ্য করছে যে হচ্ছে সংবিধান মানতে হবে? তার মানে যে আমার ছেলে শহীদ হয় 18 জুলাই, 31 জুলাই পুলিশ আমার ছেলেকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশাল একটা মামলা সাজায়। সেই মামলার ফেট এখন পর্যন্ত জানতে পারিনি। আমার ছেলে কি এখনো সন্ত্রাসী? এটা আপনারা আমাদেরকে আপডেট দিতে পারেননি এখন পর্যন্ত। আসলে 1 বছর তো অনেক কথা বলেছি, আমার বক্তব্যটা হয়তো কিছুটা রূঢ় হতে পারে, এলোমেলো হতে পারে, কিন্তু আমি মনে করি যে আমরা চুপ আছি। হয়তো কয়েকটা উদাহরণ দিই। গত 23 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমন্ত্রণে আমরা কিছু শহীদ পরিবার সেখানে গিয়েছিলাম। এটা একসময় রুটিন ছিল 2 সপ্তাহ পর পর, সেটা একসময় এসে 1 মাস পর পর, মাঝখানে 3 মাসের ব্যবধানে এটা আয়োজন করা হয়েছে। আমি কখনো সেখানে যাইনি, কিন্তু গতদিন আমার আরেকজন আমাদের শহীদের পিতা, আগাম ফাইজের পিতা শহীদুল ইসলাম ভাই বললো যে ভাই আপনি আসেন, কিছু বক্তব্য বলতে হবে। আমি বলছি ঠিক আছে। আমি একটু দেরি করে গেছি, 10-15 মিনিট দেরি করে গেছি। আমি যেখানে বসছি আমার পরে আর কোনো শহীদ পরিবারের সদস্য ছিল না, পুলিশ সদস্য ছিল। এবং বক্তব্য দেওয়ার সময় আমার বক্তব্য আসলো সবার শেষে। তখন নাম বলি, খুদাবাক চৌধুরী বললেন যে আপনি তো শহীদ ইয়ামিনের বাবা, আপনাদের আগে অনুষ্ঠানে আসেন নাই। বলছে না, আমি আসি নাই, কারণ
সত্যি কথা বলতে আপনাদের প্রতি আমি একটু নাখোশ, তো সেই কথাগুলো আমি বলতে চাই। তো বলছে বলেন। তখন বলছে আপনাকে অনেক সময় দেওয়া হবে, জিতের আগে আপনি এখনো এখানে আসেন না কখনো। আমি বললাম যে আমি মূলত কয়েকটা প্রশ্ন নিয়ে এখানে এসেছিলাম। যে আমাকে বলা হয়েছিল যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এখানে থাকবে, ওনার প্রতি আমার কিছু কোশ্চেন ছিল, যেহেতু উনি অনুষ্ঠানে সেদিন যায়নি, সুতরাং সেটা বলা হয়নি। এখন আপনাদের ব্যাপারে আমার যে নাখোশ তার কারণ বলি। বলেন। তার মানে যে আমার ছেলে শহীদ হয় 18 জুলাই, 31 জুলাই পুলিশ আমার ছেলেকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশাল একটা মামলা সাজায়। সেই মামলার ফেড এখন পর্যন্ত জানতে পারিনি। আমার ছেলে কি এখনো সন্ত্রাসী, এটা আপনারা আমাদেরকে আপডেট দিতে পারেননি এখন পর্যন্ত। দ্বিতীয়ত, আপনারা বলছেন যে আমরা বিচার করছি, তদন্ত করছি। আমি বললাম যে আমি আমার সন্তানের মৃতদেহ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমি বিচার দিলাম আল্লাহর কাছে। আমি কিন্তু আমার ছেলের জন্য মামলা করি নাই, ওর মামা মামলা করেছে। কেন করি নাই? কারণ আমি এই দেশের বিচার ব্যবস্থায় আস্থা রাখতে পারি না। সেটার একটা কারণ বলি। বলছে বলেন। আমি বললাম যে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় দেখি যে প্রত্যেকটা অফিসের একটা সার্ভিস রুল আছে। সেটা যদি কেউ ভায়োলেট করে, কোনো কাজ করে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়, চাকরি চলে যায়, জেল জরিমানা হয়, অনেক কিছু হয়। তো পুলিশ বাহিনী সরাসরি এই 24-এর গণ আন্দোলনের শহীদদের সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং সেখানে তারা লেথেল আর্ম, যেটা বলে মারণাস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করেছে। তারা রাস্তায় এপিসি ব্যবহার করেছে, আর্মির থেকে সরাসরি স্নাইপার দিয়ে লোককে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, বিজিবির থেকে গুলি ছোড়া হয়েছে। এটা বিবিসি এবং আল জাজিরার ডকুমেন্টারিতে আসছে। আপনারা ডিপার্টমেন্টাল কি অ্যাকশন নিয়েছেন এটা আমাকে বলতে হবে। তখন উনি বলছে, না আপনার সাথে আমি আলাদাভাবে কথা বলবো। আচ্ছা, ওনার নাম্বারটা রেখে দেন, আপনাকে আমি আলাদা ডেকে কথা বলবো। তার মানে কি দাঁড়ালো? যে আমাকে বলা হলো আমাকে সব থেকে বেশি সময় দিবে, আর যখন আমি বলা শুরু করেছি তখন বলা হচ্ছে যে আপনার সাথে একাকী কথা বলবো। আমি কি একাকী কথা বলার জন্য গিয়েছি? শুধু কি আমার ছেলের বিচারের জন্য আমি গিয়েছি? আমি গিয়েছি সকল শহীদদের, সকল পঙ্গু আহত যোদ্ধাদের জন্য, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। দ্বিতীয় আরেকটা কথা বলি, হয়তোবা এটা আমার আশঙ্কা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি শহীদ পরিবারদের মুখোমুখি হতে ভয় পায়? কারণ ওনার সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ফ্যামিলি বা ফাউন্ডেশনের সদস্য হিসাবে দেখা করতে গিয়েছি। উনি বলছে যে আপনাদের সাথে আমার বসা হয় নাই, আমি একদিন সারাদিন আপনাদের জন্য রাখবো, আপনাদের কথা শুনবো। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, উনি আমাদেরকে সময় দেয়নি, দিতে পারেনি। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা প্রজেক্ট সাবমিট করলাম বাংলাদেশ ব্যাংকে, যে সেখানে ওনার সম্মতিতেই, যেহেতু তার অফিস সম্মতি দিয়েছে, মানে ওনার সম্মতিতেই বলতে হবে, যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকল শহীদ পরিবারকে আনা হবে এবং উনি সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। দুঃখজনক হলেও সত্য, উনি ওনার দপ্তর সেটা অস্বীকার করেছে, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কাছ থেকে যে আইডি কার্ড এবং ছবি নিয়ে ওই দিনকার প্রবেশ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। এখন বলা হচ্ছে যে 5ই আগস্ট সমস্ত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার একই সাথে স্ব ডিসি অফিসে উপস্থিত থাকবেন, আর উনি ওদিন আমাদেরকে ভিডিও বার্তা দিবেন। কেন? যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? দরকার নেই কোনো বিচারে। আমার সন্তানরা শহীদ হয়েছে, এদেশের যে আবেগ নিয়ে যে
বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। দুঃখজনক হলেও সত্য, তাজুল ইসলাম সাহেবের একটা বক্তব্যে আসছে যে আমরা কাকে দিয়ে তদন্ত করব। যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, আপনি বলছেন সৎ, কেমন সৎ? আপনার 2 নম্বর ট্রাইব্যুনাল আদালতের একজন বিচারক, আমি বলবো যে উনি দোষরের থেকে সুবিধাভোগী, সেটা আপনারাই প্রমাণ করেছেন। ওনার নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে, তার মানে কি উনি ক্রিমিনাল একজন, উনি বিচারক থাকতে পারেন না। কিন্তু আপনাদের ট্রাইব্যুনাল 2 এর বিচারক মঞ্জুরুল বাসির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? বিভিন্ন জায়গায় সরকারের দোষককে বসায় রেখে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন সংস্কার, এবং সত্যি কথা বলতে সবাই ভয় পায়। আমরা আসলে ভয় পাই না, কারণ আমরা শহীদের পিতা, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। ভয় পাই কারা? মুনাফিকরা ভয় পায়। যেমন পবিত্র কোরআনে বলা আছে যে ইহুদিদের প্রতি এইরকম আহ্বান আছে, তোমরা যদি তোমাদের এইটাকে সত্য মনে করো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। 1400 বছর আগে সেই আয়াত এখনো বহাল আছে, কোন ইহুদি আজ পর্যন্ত মৃত্যু কামনা করে নাই। তার মানে মুনাফিকরা মৃত্যু কামনা করতে ভয় পায়। আমরা মৃত্যু কামনা করতে ভয় পাই না, আমরা শহীদ হতে ভয় পাই না। আইন ল মিনিস্ট্রিতে এখনো যে পিএস হিসাবে আছে মাননীয় ল অ্যাডভাইজার সাহেবের, উনি খায়রুল হকের পিএস ছিল। কেন? তাকে ছাড়া কি আপনি একটা পিএস ঠিক করতে পারেন নাই? তাকে এখনো কেন বহাল রাখা হয়েছে? প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোষর ঢুকাই রেখে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। এই কথাগুলো বলতে গেলে আমরা বলতে পারি না। আমাদের নাকি বিদেশ থেকে কারা বার্তা দেয়, বলতে বাধ্য হচ্ছি। একটা কেসে সবাইকে মাপ খালাস করে দিয়েছেন, বলে দিই বাবুর সাহেবকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, কিন্তু ওই কেসেই যারা আলেম ওলামা ছিল তাদেরকে এখনো আটকায় রাখছেন। কোন আইনের বলে? বিডিআরের একটা কেসে তাদেরকে খালাস করে দেওয়া হয়েছে, তাদের শাস্তি হয়েছে, কিন্তু তাদেরকে আবার অস্ত্র আইন দেখায় আবার তাদেরকে আটকানো হয়েছে, আর 16 বছর তারা এখনো তার জেলে আছে। কোন আইনের বলে? এখনো যদি আমরা এই আইনই দেখতে হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা একটা বছর চলে গেল, যদি আইন ওই ব্রিটিশ আইনই মানতে হয়, যদি স্বৈরাচারের সেই সংবিধানই মানতে হয়, তাহলে আমাদের সন্তানরা তো সব সংবিধান মেনে আন্দোলন করে নাই। আর আপনাদেরকে কে বাধ্য করছে যে হচ্ছে সংবিধান মানতে হবে? এখানে আমি বলছি, আপনার লেখছেন জুলাই গণবিচার, গণহত্যার বিচার আলোচনা। আমি চাই এটা হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচারের আপডেট। আর ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল আদালতের নাম হওয়া উচিত ছিল আন্তর্জাতিক বিশেষ দ্রুত আইন আদালত। কারণ আপনারা যে সিস্টেমের কথা ভিতর দিয়ে যাচ্ছেন, আপনারা বলছেন পরবর্তী সরকার এসে আমাদের এই বিচার করে যাবে। ইম্পসিবল। আপনারা কোনো ভোটের মাধ্যমে এই ক্ষমতায় আসেন নাই। পরবর্তী যারাই আসবে তারা ভোটের বিনিময়ে ক্ষমতায় আসবে। তারা চোরের ভোট চায়, তারা ঘুষখোরের ভোট চায়, তারা চাঁদাবাজের ভোট চায়, তারা আওয়ামী লীগ দোসরের ভোটও তারা চায়। সত্যিকার অর্থে তারা এই ভোটের বিনিময়ে তারা ক্ষমতায় আসবে। তাদের এত ঠেকাই পড়ে নাই যে শহীদদের তারা বিচার করবে, যেখানে 20,000 জুলাই যোদ্ধাদের তারা বিচার করবে, কখনোই তারা করবে না। সুতরাং আমাদেরকে এই কথা এটাই বাস্তবতা। কিন্তু এটা আমরা বললে আমরা আপনাদের কাছে অপ্রিয় হচ্ছি, আমরা অপ্রিয় হতে ভয় পাই না। আর একটা বিষয়, যদি হয়তো অপ্রাসঙ্গিক তবুও বলবো, যেহেতু পরিবেশ উপদেষ্টাকে পেয়েছি, আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমি 17 সালে চাকরি ছেড়ে দিয়েছিলাম। সেটাও বলি, নিজের কথা বলতে হয়, কারণ না হলে তো কেউ জানবে না। এদেশে এসালামের মাধ্যমে এই শয়তান স্বৈরাচার সরকার লক্ষ কোটি টাকা পাচার করেছে, আর সেই কাজে সহযোগিতা করেছে মুখোশধারী কিছু ইসলামিক ব্যক্তিত্ব তারা, কারণ তারা ইসলামিক ব্যাংকগুলোকেই বেশি টার্গেট করেছে।
এবং তারা তাদের সহযোগিতায় এই লক্ষ কোটি টাকা পাচারের সহযোগিতা করেছে। আমি তখন যমুনা ব্যাংকের গুলশান ব্রাঞ্চের ম্যানেজার। 16 সালের শেষের দিকে আমাকে বলা হলো যে অমুক অমুককে লোন দিতে হবে। আমি বলি স্যার তাদের সিকিউরিটি ওনার একটা চেক দেবে। বলে সরি, আমি আমার এই 20 বছর চাকরি জীবনে এমন কোনো আনএথিক্যাল কাজ করি নাই, সুতরাং চেকের বিনিময়ে কাউকে আমি লোন প্রপোজাল পাঠাবো না। কারণ আপনারা সবাই জানেন যে কোনো লোন হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয়, কিন্তু প্রস্তাবনা আসতে হবে কোনো ব্রাঞ্চ থেকে। আমি যেহেতু ব্রাঞ্চ ম্যানেজার, আমি সেটাকে অস্বীকার করেছি এবং স্বাভাবিকভাবেই আমাকে ট্রান্সফার করা হয়েছে, হেড অফিসে ক্লোজ করা হয়েছে। আমি তখন বলছি যে প্রয়োজনে চাকরি করবো না, এবং আমি তাই চাকরি করি নাই। কিন্তু এই সৎ সাহসটা এদেশের লক্ষ লক্ষ বললে ভুল, কোটি কোটি লোক দেখাইতে পারে নাই। আর দেখাইতে পারে নাই বলেই আজকে আমরা এই 16 বছর 17 বছর দেশটাকে ধ্বংস হতে আমাদের চোখের সামনে দেখেছি। এই 7 বছর আমি আমার যে পড়াশোনা, তার উপর যেহেতু কিছু আমার কাজ আছে, আমি ডাইং ওয়াশিংয়ের একটা কেমিক্যাল, সেটা আমি প্যাটেন্ট ওনার, আমি ইটিপি নিয়ে কাজ করেছিলাম। এই জন্যই এটা বলবো যে আমাদের দেশের গার্মেন্টসকে নিয়ে আমরা অনেক আশাবাদ ব্যক্ত করি, অনেক ভালো ভালো কথা বলি, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এসব বলি, কিন্তু ভিতরকার চিত্রটা কি? আমাদের এক্সপোর্টের র মেটেরিয়ালসের 70 থেকে 80% আমরা আবার ব্যাক টু ব্যাক এলসি দিয়ে চায়না থেকে আমরা আমদানি করি, বা সুতা যেগুলো অনেক আছে তোলা আমরা ইন্ডিয়া থেকে আনি। আচ্ছা, আমরা মূলত এখানে বলা হয় যে আমরা শুধু মজুরিটা পাই। ওকে, ভালো কথা, মজুরি হলো, আমরা কর্মসংস্থান দেখলাম। কিন্তু যে পরিমাণ এক্সপোর্ট হয়েছে, আপনি বিগত এই 16 বছরের হিসাব নেন, তার সব টাকা আসে নাই। তার মানে কি? আমাকে আভ্যন্তরীণভাবে কিছু আমাকে কর্মসংস্থান দেখালেন, কিন্তু সামগ্রিকভাবে আমার দেশের টাকা পাচার করলেন এক্সপোর্টের নামে। আর একটা বিষয়, যেহেতু সংস্কারের প্রশ্ন আসছে, কোনো সংসদ সদস্য প্রার্থী সে তার পেশায় যখন বলবে যে রাজনীতিবিদ, তাকে একবারে ডিসকোয়ালিফাই করবে। তার বৈধ আয় থাকতে হবে, তার টিম থাকতে হবে। যদি সে প্রুভ করতে পারে যে সে শুধুমাত্র সেবা করার জন্যই রাজনীতি করে, এমন কোয়ালিফাইড লোককেই আপনার রাজনীতি করার সুযোগ দিবেন, সেই আইন করবেন। এই আইনে কেউ বাধা দিবে না, কারণ আপনার তো ভোট নেওয়ার কোনো দরকার নেই। বর্তমান সরকারের ভোট নেওয়ার কোনো দরকার নেই। সুতরাং যা চেঞ্জ করার এখনই করার সময়। আর যদি এটা না করতে পারেন, তাহলে শহীদদের আবেগের সাথে, শহীদদের রক্তের সাথে এটা বেইমানি করা হবে। অনেক কথা আছে, কিন্তু আমরা মনে করি বিভিন্ন জায়গায় শহীদ ফ্যামিলির প্রতিনিধিত্ব আমি চাই। কেন চাই? আমাদের আবেগের কথা বলতেই হবে। আমাদের সন্তানেরা যে আবেগ নিয়ে বুকের রক্ত দিয়েছে, এই কথাগুলো কেউ শুনতে চায় না। এই জন্য আমরা বলেছি, যদি উচ্চ কক্ষ হয়, সেখানে শহীদ ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। আপনাদের বিভিন্ন কমিশনের, সংস্কার কমিশনে আমাদের শহীদ ফ্যামিলির এবং জুলাই যোদ্ধাদের এখানে রিপ্রেজেন্টেশন থাকতে হবে। কারণ আমরা কোন আবেগ নিয়ে করেছি, সেটা তো আমি মনে করি অনেকেই বুঝতে পারছেন। এটাকে একটা শুধু স্লোগানের মধ্যে রেখেছে। সুতরাং আমাদের আবেগের কথা শুনতে হবে। ইনশাআল্লাহ যা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাইকে আবার ধন্যবাদ।